তো এবারে যে বিষয়টি আমি দেখব, আপনাদেরকে দেখাবো, সেটি হচ্ছে যে আমরা এখানে একটি টেক্সট লিখে রেখেছি। তো এটি কিন্তু আমাদের ব্রাউজারে আউটপুট হিসেবে দেখাচ্ছে, বাট এটি কিন্তু টোটালি স্ট্যান্ডার্ড নয়। তো স্ট্যান্ডার্ড নয় কেন, আমি আপনাদেরকে বুঝিয়ে বলছি যে সেটা কেন স্ট্যান্ডার্ড নয় এটি। তো স্ট্যান্ডার্ড নয় এই কারণেই যে HTML পেজ থেকে প্রতিটি এলিমেন্টকে আউটপুট হিসেবে দেখানোর জন্য HTML বা ব্রাউজার স্পেসিফিক কিছু ট্যাগ রয়েছে, যে ট্যাগগুলো দিয়েই একটি নির্দিষ্ট এলিমেন্টকে দেখানো উচিত ভ্যালিড ওয়েতে দেখানোর জন্য। তো আমরা যদি চাই যে একটি প্যারাগ্রাফ বা একটি লাইন বা একটি ওয়ার্ডকে আমরা HTML দিয়ে আমরা ব্রাউজার আউটপুট হিসেবে দেখাবো, তাহলে আমরা একটি স্ট্যান্ডার্ড ওয়েতে দেখাতে পারি। সেটি হচ্ছে প্যারাগ্রাফ দিয়ে। তো প্যারাগ্রাফ ট্যাগটি প্রথম অবস্থায় আউটপুটে দেখানোর আগে আমি আপনাদেরকে কয়েকটি বিষয় দেখাতে চাই। যেমন এটি হচ্ছে আমাদের একটি লাইন। তো এই লাইনটিকে যদি আমি Ctrl D দিয়ে ডুপ্লিকেট করি, তাহলে কি হলো, দুটি লাইন তৈরি হলো, তাই না? তো আমার তো এখানে দুটি লাইন তৈরি হলো। তো আমি একটু ব্রাউজারে রিফ্রেশ দিই, যে রিফ্রেশ দিলাম। দেখুন রিফ্রেশ দেওয়ার কারণে কি হলো, যে যেহেতু আমরা এখানে দুটি লাইন লিখেছি, তো আমাদের এখানে কিন্তু দুটি লাইনই দেখানোর কথা ছিল, বাট এখানে কেন দেখাচ্ছে না আসলে? তো এখানে মাথায় রাখতে হবে যে আমরা এখানে কিন্তু কোনো স্ট্যান্ডার্ড ইউজ করিনি, এবং আমরা আমাদের ব্রাউজার বা আমাদের এডিটরকে বলিনি যে এই দুটি লাইনকে আলাদা করে দেখাতে হবে। বাট আমরা কী করছি, জাস্ট একটি এন্টার দিয়ে রেখে দিচ্ছি। কিন্তু আমাদের HTML এর ভাষাকে HTML দিয়ে বোঝাতে হবে যে আমি চাচ্ছি যে এই দুটি লাইনকে আলাদাভাবে দেখাতে হবে। তো এটি দুভাবে করা যায়। একটি হচ্ছে প্যারাগ্রাফটা ইউজ করে, যেটি সবচেয়ে উৎকৃষ্ট এবং স্ট্যান্ডার্ড, এবং আরেকটি হচ্ছে এই দুটি লাইনের মাঝে ব্রেক তৈরি করে। তো প্রথমত আমি যেটি দেখাবো সেটি হচ্ছে বিআর হচ্ছে ব্রেক ট্যাগ, ঠিক আছে? আপনি চাইলে এই স্ল্যাশ দিয়ে দেখাতে পারেন অথবা এমন করে দেখাতে পারেন। তো এইভাবে দেখানোর কারণে কী হলো দেখি আমরা। দেখুন লাইন দুটি কিন্তু ব্রেক হয়ে গিয়েছে, ঠিক আছে? তো এই যে দুটি লাইনের গ্যাপ, এই দুটি লাইনের গ্যাপ একটু মাথায় রাখবেন। সেটি হচ্ছে কেন মাথায় রাখবেন আমি একটু পর দেখাচ্ছি। যে এই ব্রেক ট্যাগ দিয়ে আপনি চাইলে যে কোনো লাইন বলেন, যে কোনো কিছুতেই আপনি এই একটি স্ট্যান্ডার্ড এই প্যারাগ্রাফের ভিতরেও আপনি প্যারাগ্রাফ ট্যাগের ভিতরে বিআর দিয়ে একটি লাইনের ব্রেক ঘটাতে পারেন। তো এটি যে শুধুমাত্র একটি লাইন থেকে আরেকটি লাইনকে ব্রেক করার জন্যই ঘটাতে হবে এমনটা না, বা দুটি লাইনের মাঝে ঘটাতে হবে এমনটা না, একটি প্যারাগ্রাফের ভেতরেও লাইনের ব্রেক ঘটানোর জন্য আপনি এটিকে ইউজ করতে পারেন। এটি হচ্ছে ব্রেক ট্যাগ। ওকে, তো আমরা এটি মাথায় রাখি, এটি উপরে থাক, এবং আমরা একই সাথে পুরোটাকে কপি করলাম। কপি করে নিচে আরেকটি এরিয়া পেস্ট করলাম, এবং এই এরিয়াটি পেস্ট করার পর আমি যেটি করব সেটি হচ্ছে যে আমি HTML এর স্ট্যান্ডার্ড যে প্যারাগ্রাফ, এই প্যারাগ্রাফটি আমি এখানে ইউজ করলাম, ঠিক আছে? তো ইউজ করলাম। দেখুন এটি কিন্তু পুরোটি কিন্তু আমার এখন একটি প্যারাগ্রাফ ট্যাগ, তাই না? তো এটিকে আমি যখন রিফ্রেশ করি, ঠিক আছে, এটি কিন্তু পুরোটাই এটি প্যারাগ্রাফ ট্যাগ, বাট আগের অবস্থায় ফিরে গেছে যে একই লাইনে। তাহলে আমাকে দুটি লাইনে আনতে হলে কী করতে হবে, এখানে HTML-টাকে আমাকে প্যারাগ্রাফটাকে এখানে ক্লোজ করতে হবে, এবং এইটাকে আমি আবারও স্টার্ট করে দিলাম। তাহলে কি দুটো প্যারাগ্রাফ হলো এখানে, এটিও দুটি লাইন, এখন এটিও কিন্তু দুটি লাইন হিসেবেই শো করবে। দেখুন শো করছে, কিন্তু মেইন ডিফারেন্স হচ্ছে যে এই যে এইটিকে শুধুমাত্র ব্রেক টেক দিয়ে লাইন ব্রেক করার ফলে এটি কিন্তু দুই লাইনই দেখাচ্ছে। বাট এটিও তো দুই লাইনই, কিন্তু এদের লাইন স্পেসিংটি খেয়াল করেছেন যে এই প্যারাগ্রাফের পর কতটুকু স্পেস ফাঁকা, এটির পর নিচে যদি আরও আমরা প্যারাগ্রাফ নিতাম, লাইক আমরা যদি এখানে আরও প্যারাগ্রাফ নিই, তাহলে কী হবে দেখুন এখানে কিন্তু অনেক দূর লাইনের যে মার্জিন বটম সেটি কিন্তু চলে এসেছে। তো প্রতিটি ব্রাউজার নির্দিষ্ট এলিমেন্টের জন্য ডিফল্ট স্টাইল ধারণ করে থাকে। সো এটি মূলত প্যারাগ্রাফ ট্যাগের জন্য আমাদের গুগল ক্রোম যে ব্রাউজার আছে সেই ব্রাউজারের স্টাইল। তো এই স্টাইলগুলোকে কীভাবে রিসেট করা যায়, স্টাইলগুলোকে কীভাবে আমরা নিজেদের মতো করে সাজাতে পারি, এই বিষয়গুলো আমরা CSS পর্বে দেখব। তো এখন আমাদের মূল বিষয় হচ্ছে যে এটি স্ট্যান্ডার্ড নাকি এটি স্ট্যান্ডার্ড, ঠিক আছে? তো আমাদের যদি সোজাসাপটা অ্যান্সার দিই, তাহলে আমি বলবো যে এটি হচ্ছে স্ট্যান্ডার্ড। তবে আমাদের কাজের প্রেক্ষিতে আমরা যখন অনেক বড় বড় প্যারাগ্রাফ নিয়ে কাজ করব, এবং মাঝে যদি কখন লাইন ব্রেক দরকার পড়ে, সাপোজ মনে করুন যে আমার এই প্যারাগ্রাফটির কথাই বলি আমি, সেটি হচ্ছে যে এখানে যদি আমি অনেকগুলো ডুপ্লিকেট করি, এখানে ডুপ্লিকেট করলাম,
করার পর আমি এখানে রিফ্রেশ দিলাম। তো আমার দরকার কি এইখানে একটি লাইন ব্রেক, যেমন দুটো প্যারাগ্রাফের মাঝে একটি ব্রেক দরকার। জাস্ট আমি এটাকে কপি করে আমি এখানে পেস্ট করে দিলাম যে হ্যাঁ আমার এইটুকুর মাঝে লাইন ব্রেক দরকার। লাইন ব্রেক হয়েছে। তো আপনি যদি চাচ্ছেন যে না আমার আরও লাইন ব্রেক দরকার, আর একটু দরকার, তো আমরা আরেকটা ব্রেক দেন। তো প্রতি একটি লাইন ব্রেক একবার মাত্র লাইনটাকে ব্রেক করবে। আপনি যদি এইভাবে একটি ফাঁকা চান তাহলে আপনাকে দুইবার লাইন ব্রেক করতে হবে। তার মানে কি এটি একটি লাইন ব্রেক হয়ে গেছে, লাইনটি নতুন শুরু এখান থেকে, তা আপনি চাচ্ছেন এই লাইনটিকেও ব্রেক করবেন, তাহলে এখানে একটু ব্রেক দিতে হবে। সো এই কারণেই দুবার লাইন ব্রেক ইউজ করা হয়। তো এগুলো নিয়ে আমরা আরও বিস্তারিত আলোচনা করব বা আরও আমাদের আলোচনা আসবে আমাদের ফিউচার লেসনগুলোতে। তো আমরা সেই লেসনগুলোতে আরও বিস্তারিত দেখব। আচ্ছা, এখন আরেকটি ব্যাপার, সেটি হচ্ছে যে আমরা এখানে দেখলাম যে এটি নন স্ট্যান্ডার্ড এবং শুধুমাত্র ব্রেক ট্যাগ দিয়ে এই দুটি লাইনকে ব্রেক করা, আর এটি হচ্ছে স্ট্যান্ডার্ড এবং এর ভিতরে আমরা ব্রেক ট্যাগ ইউজ করে লাইন ব্রেক করতে পারি এবং স্ট্যান্ডার্ড প্যারাগ্রাফ ট্যাগ দিয়েও আমরা এটিকে লাইন ব্রেক করতে পারি। তো কেমন হয় যদি আমরা দুটি বিষয়কে আমরা যদি আলাদা আলাদাভাবে লিখে রাখতে পারি, যাতে করে অন্য কেউ বা আপনারা যখন ক্লাস শেষে এই ডকুমেন্টটি নিয়ে গিয়ে বাসা ওপেন করবেন, তো তখন আপনারা এই পুরো ডকুমেন্টটি যখন দেখলে বুঝতে পারবেন যে আসলে এটি কেন করা হয়েছে বা এটি দিয়ে কী বোঝানো হয়েছে। এমনটি তো হতেও পারে যে আপনারা এখান থেকে দেখে গেলেন কিন্তু আপনাদের মনে নাও থাকতে পারে, তাই না? সো ডেফিনেটলি HTML এরকম একটি সিস্টেম দিয়ে রাখছে যে সেটি দিয়ে আমরা লিখে রাখবো যে আমরা এই কাজটি এখানে করেছি, এই কাজটি এই জন্য হয়েছে। তো এইটি করার জন্য আমাদের HTML একটি কমেন্টস করার সিস্টেম আছে, কমেন্ট করা। তো কমেন্ট করার সিস্টেমটি হচ্ছে অবশ্যই লেস দেন সাইন, তারপর হচ্ছে একটি এক্সপ্লানেশন সাইন দিতে হবে, মানে বিস্ময় সূচক চিহ্ন, তারপর একবার দুবার তিনবার চারবার একটি আপনারা হাইফেন দিবেন, চারবার দেওয়ার পর গ্রেটার দেন সাইন দিবেন। আর এখানে আপনার যে কাঙ্ক্ষিত কমেন্টটি সেটি লিখবেন যে প্যারাগ্রাফ ট্যাগ উইদাউট এনি স্ট্যান্ডার্ড ফরম্যাট লিখলাম। তাহলে এখন দেখলে কিন্তু বুঝতে পারবেন যে আসলে ব্যাপারটি কী দাঁড়াচ্ছে এখানে, যে এটি কোনো প্যারাগ্রাফের কোনো স্ট্যান্ডার্ড ফরম্যাট নয়। তো এটি লিখে রাখলাম এখানে, আর আমরা এখান থেকে কপি করে এখানে প্রয়োগ দিলাম যে উইথ স্ট্যান্ডার্ড ফরম্যাট। ঠিক আছে, তো এটি মূলত HTML এর কমেন্টিং সিস্টেম। আপনি চাইলে কমেন্টিং সিস্টেমটি যে কোনোভাবে আপনার মতো ইনস্টল করতে পারেন, এটি ডিপেন্ড করবে আপনার ওপর। এবং এইগুলো নিয়ে আমরা বিস্তারিত এবং কমেন্টগুলোকে কত সুন্দরভাবে লেখা যায় এগুলো নিয়ে আমরা ফিউচার লেসনগুলোতে দেখবো। তো এখনই হতাশ হওয়ার কিছু নেই যে কীভাবে স্টাইল করা যায়, কীভাবে কী লেখা যায়। আমরা এই বিষয়গুলো নিয়ে অবশ্যই আমাদের ফিউচার লেসনগুলোতে আরও বেশি আলোচনা করব। তো আপাতত প্যারাগ্রাফ নিয়ে আলোচনা এতটুকুই। তো এবারে আমি অন্য বিষয়ে আসি, সেটি হচ্ছে HTML-এ আমরা যখন মনে করুন যে আমি চাচ্ছি যে আমাদের এখানে একটি হেডিং দিতে, এখানে একটি হেডিং দিতে, যে আমাদের দু ধরনের লেখা, দু ধরনের কাজ, দু ধরনের একটি হেডিং থাকবে। তাহলে কি হলো, আমি চাচ্ছি যে আমার এখানে একটি হেডিং থাক। তো HTML-এ হেডিং কয়েক ধরনের আছে। হেডিং H1 থেকে শুরু করে বা H1 ট্যাগ থেকে শুরু করে H6 পর্যন্ত। তো আমি চাচ্ছি যে আমার এখানে আমি একটি হেডিং দিব। তো হেডিং দেওয়ার জন্য আমাকে লিখতে হবে H1 দিস ইজ, অর আমি জাস্ট লিখতে পারি যে H1 ক্লোজ করলাম। আমি এখানে লিখলাম যে প্যারা উইদাউট এনি ফরম্যাট, এটা লিখলাম এখানে। আর এখানে কি লিখবো, এবং এখানে হচ্ছে প্যারা উইথ স্ট্যান্ডার্ড ফরম্যাট লিখলাম। তো এবার যদি ব্রাউজারে দেখি কি আসে, সরি এখানে একটু ছোট্ট ভুল আছে, সেটা হচ্ছে যে আমরা এখানে ক্লোজ করিনি। ক্লোজ অবশ্যই করতে হবে, নাহলে পুরো ডকুমেন্ট একই স্টাইল দেখাবে। দেখুন এটি হচ্ছে H1 ট্যাগ, এটি হচ্ছে H1 ট্যাগ, এর ভিতরে হচ্ছে কন্টেন্টগুলো। তো এখন কথা হচ্ছে যে আমরা তো সবগুলো আউটপুটে পেলাম, কিন্তু আমাদের এই কমেন্টগুলো আউটপুটে আসলো না কেন? তো কমেন্টগুলো আউটপুটে আমাদের আসেনি। দেখুন খেয়াল করুন, কমেন্ট কিন্তু আউটপুটে আসেনি। বাট আমরা সোর্সে যাই, ভিউ সোর্সে, দেখুন কমেন্টগুলো কিন্তু এখানে আছে। তো কমেন্টের বিশেষত্ব হচ্ছে যে কমেন্ট কখনোই ব্রাউজারের ফ্রন্ট এন্ডে আসে না, ও অলওয়েজ সোর্সে থেকে যায়। সো এটি দিয়ে কি হবে যে আমাদের কোথায় কি লেখা আছে সেটি সবার দৃষ্টিগোচর হবে না। একমাত্র আমরা যদি ভিউ সোর্সে যাই তাহলে দেখতে পাবো যে হ্যাঁ কমেন্টটা এখানে করা ছিল বা কমেন্ট এখানে করা আছে। আসলে কেন কমেন্ট করা হয় কোশ্চেন হতে পারে। তো কমেন্ট করা হয় এই কারণে যে সাপোজ আপনি এই ওয়েবসাইটটি আজকে ডেভেলপ করলেন, ডেভেলপ করে আপনি
এই জবটি ছেড়ে দিলেন বা এই কোম্পানি ছেড়ে দিলেন বা আপনার এই সাইটটি ডেভেলপ করার পর আপনি অনেক দিন এখানে আপনি হাত দেননি এই সাইটে, তো হঠাৎ করে আপনি এই সাইটটিতে হাত দিতে এসে দেখলেন যে আপনি অনেক কিছুই জানেন না বা অনেক কিছুই ভুলে গেছেন যে আপনি এখানে কী কাজ করছেন, কীভাবে করছেন, বা আপনি ওই কোম্পানি ছেড়ে দেওয়ার পর অন্য একজন ডেভেলপার এখানে আসলো, তো ডেভেলপার এসে প্রথমে বুঝলো না যে আসলে এখানে কী করা হয়েছে। তো এই জন্য মূলত এটিকে এনশিওর করতে হবে যে কমেন্টের মাধ্যমে আপনি এখানে ইন্ডিকেট করে দিবেন যে আসলে এখানে কী করা হয়েছে, বা এখানে যদি আরও নতুন কোনো ফিচার অ্যাড করতে হয় তাহলে এখানে কী করা যেতে পারে, তাই না? সো এই বিষয়গুলো আপনাদেরকে মাথায় রেখে এখান থেকে আপনাদের কমেন্টগুলো এখানে মাথায় রাখতে হবে যে কমেন্ট হচ্ছে সেই বিষয়টি যে যার দ্বারা আপনি নিজেকে এবং অন্যকে বা যে কোনো সময় যে কোনো ওয়েতে বা যে কোনো সিচুয়েশন থেকে এই কোডটি দেখে যেন বোঝা যায় যে হ্যাঁ এখানে কী করা আছে এবং কী করতে হবে, বা একটি ডিভিশন এখানে শুরু বা ডিভিশনটা ওখানে গিয়ে শেষ, এই টাইপের কিছু নির্দেশনা প্রদান করবে। ঠিক আছে, তো কমেন্টের ব্যাপারটি আমরা বুঝলাম এখানে। তো এখানে আরেকটি বিষয় খেয়াল করুন যে আমরা এখানে H1 ট্যাগ লিখছি, এখানে H1 ট্যাগ লিখছি, কিন্তু আমি একটু আগে তো বললাম যে আমাদের হেডিং ট্যাগ আছে 6 ধরনের। তো 6 ধরনের হেডিং ট্যাগগুলো কী কী আসলে? তো আমরা একটাতে দেখলাম যে এখানে এটি হচ্ছে প্যারাগ্রাফ, এখানে হচ্ছে আমাদের হেডিং। তো আমি এখানে লিখি যে দিস ইজ হেডিং ওয়ান ট্যাগ। তো এটি তো হেডিং ওয়ান ট্যাগ, তাই না? তো হেডিং ওয়ান ট্যাগ কী করবো আমরা এখানে? তো হেডিং ওয়ান ট্যাগ এখানে আমরা পেয়ে গেলাম। তো এখানে আমরা যদি এখান থেকে 6টাকেই দেখতে চাই তাহলে আমি 6বার ডুপ্লিকেট করি। এখানে আমি লিখি যে 6 5 4 3 2। তো লিখলাম, লেখার পর আমি এখানে জাস্ট রিফ্রেশ দিব। দেখুন কী হয়েছে, চেঞ্জ হয়েছে কোনো? এখানে 2 লিখলাম, এখানে 3, বা সবগুলোতে একই রকম, তাই না? তো সবগুলো একই রকম অবশ্যই থাকবে, কারণ আমরা নেস্টেড যে টেক্সট চেঞ্জ করছি, বাট এর কনস্ট্রাকশন চেঞ্জ করিনি, বা এই যে H1টাকে ক্লোজ করা দরকার ছিল এটাকে কিন্তু আমরা ক্লোজ করিনি, তাই না? তো ক্লোজটা মুখ্য ব্যাপার না, মুখ্য ব্যাপার হচ্ছে যে আপনাদেরকে এই ট্যাগের যে সিনটেক্স, এই সিনটেক্সটা আপনাকে এখান থেকে চেঞ্জ করে দিতে হবে, নাহলে কিন্তু এই বুঝবে না যে আসলে এটি H2 H3 অর H4 অর H5 অর H6। ঠিক আছে, তো এখানে আমি এইভাবে যখন চেঞ্জ করে দিব, আপনি ওখানে যদি H1ও লিখে রাখেন, দেখাচ্ছি ব্যাপারটা। আপনি যদি এখানে 1ও লিখে রাখেন, এখানে 1ও লিখে রাখেন, তারপরেও কিন্তু ওই H2 স্টাইলটি এখানে দেখাবে। দেখুন আমরা এখানে 1 লিখে রাখছি, বাট এখন কি এই H1 থেকে H2 ছোট, H3 H4 H5 এবং H6। তো মূলত এই 6 ধরনের হেডিং আমরা HTML এ দেখতে পারি। আমাদের কাজের প্রয়োজনে বিভিন্ন ব্যাপারগুলোকে ইন্টারাকশন ঘটানোর জন্য আমরা H1 H2 3 4 5 এভাবে করে 6 পর্যন্ত আমরা ইউজ করে থাকি। তো মূলত H2 H1 এই দুটির ব্যবহার এবং H3 ব্যবহার, এই কটি ট্যাগের ব্যবহার, মানে স্পেসিফিক্যালি যদি বলতে হয় যে H2 ব্যবহার সবচেয়ে বেশি। কেন বেশি? H2 হচ্ছে সার্চ ইঞ্জিন ফ্রেন্ডলি একটি হেডিং ট্যাগ, যা দ্বারা আমরা যেটির মাধ্যমে ম্যাক্সিমাম ওয়েবসাইটের যে কোনো সেকশনের যে কোনো পেজের টাইটেল ডিক্লেয়ার করে থাকি, এবং সার্চ ইঞ্জিন চিনে যে হেডিং 2 ট্যাগ ইউজ করলেই একমাত্র সেটি খুব দ্রুত ইন্ডেক্স হওয়ার সম্ভাবনা থাকে। তো হেডিং ট্যাগ খুবই ইম্পর্ট্যান্ট, এবং হেডিং 2 ট্যাগ দিয়ে আমরা অলওয়েজ আমাদের হেডিংগুলোকে ডিক্লেয়ার করতে চেষ্টা করব, বা করতেই হবে, করা উচিত। আচ্ছা, এবার আরেকটা ব্যাপার হচ্ছে যে এখানে অবশ্যই আপনাদেরকে অর্ডার মেনটেন করতে হবে, কারণ H2 ট্যাগের ওপর কখনো H3 ট্যাগ লেখা যাবে না, H3 ট্যাগের ওপর কখনো H4 লেখা যাবে না, এভাবে করে H1 এর উপরে কখনো H6 লেখা যাবে না, কারণ এগুলো একটি নির্দিষ্ট সিকোয়েন্স ফলো করে, এবং সিকোয়েন্সগুলো ফলো করে লেখাটাই হচ্ছে স্ট্যান্ডার্ড। আপনি যদি লিখেন কাজ করবে, আউটপুটে রেজাল্ট দিবে, কিন্তু এটি নন স্ট্যান্ডার্ড। ঠিক আছে, তো এই সিকোয়েন্সগুলো অবশ্যই মেনটেন করতে হবে। এক, এটি ভ্যালিড কোড লেখার জন্য। দ্বিতীয়ত, আপনার কোডিং নলেজ যেন ক্লিয়ার, বা আপনি খুব ভালো কোডার হিসেবে নিজেকে যদি প্রকাশ করতে চান। এবং থার্ডলি হচ্ছে যে সার্চ ইঞ্জিন এই অর্ডারগুলোকে খুবই বেশি গুরুত্বের সঙ্গে দেখে। সো আপনি যদি ঠিকভাবে এই মার্কআপগুলোকে লিখতে পারেন, তাহলে কিন্তু আপনার HTML ডকুমেন্টটি মানে আপনার ওয়েব পেজটি খুব দ্রুত ইন্ডেক্স হবে, আপনার ওয়েব পেজটি ভ্যালিড কোড শো করবে, এবং একই সাথে আপনার সাইটটি স্ট্যান্ডার্ড ফরম্যাটে সবার সামনে দৃষ্টিগোচর হবে।
তো এই হচ্ছে মূলত HTML এর 6টি হেডিং ট্যাগ। এছাড়াও আরও কিছু বিষয় HTML এ কনফ্লিক্ট হয় যখন HTML5 আসে তখন। যেমন আমরা যদি একটি HTML ডকুমেন্ট দেখি তাহলে আমরা বলতেছি যে এটি হেডস, এটাকে বলা হয় হেডিং। আর একটি ট্যাগ আছে HTML5 এর সঙ্গে আসে, সেটি হচ্ছে হেডার ট্যাগ। তো অনেকে এগুলো তালগোল পাকিয়ে ফেলে। তো আমি একটি কথা বলে রাখতে চাই, সেটি হচ্ছে হেড হচ্ছে একটি HTML ডকুমেন্টের একটি খুব ইম্পর্টেন্ট পার্ট, যেটি না লিখলে কখনোই আপনি আপনার স্টাইল শিট লিঙ্ক করাতে পারবেন না, টাইটেল দেখাতে পারবেন না। এটি হচ্ছে HTML ডকুমেন্টের সর্বপ্রধান পার্ট। এই সেকশনে এসে আপনাকে CSS ফাইলকে লিঙ্ক করতে হবে। সো এটি হচ্ছে হেড, এটি কোনো বডির ট্যাগ না, এটি হচ্ছে হেড ট্যাগ, যা একটি হেড সেকশন বা HTML এর যে দুটি ভাগ থাকে তার একটি ভাগ হচ্ছে হেড। এটাকে বলা হয় হচ্ছে হেডিং। হেডিং মিনস হচ্ছে যে কোনো সেকশনের হেডিং টাইটেল বা টাইটেল ট্যাগ। আর এটি হচ্ছে হেডার, যে কোনো সেকশনের হেডার ডিক্লেয়ার করার জন্য। বা আমরা স্পেসিফিক্যালি এখন যে কোনো ওয়েবসাইটের যে হেডার সেকশন থাকে বা হেড, মানে যেটিকে আমরা ওয়েবসাইটের হেডার বলি, যেমন মনে করেন লগো, সার্চ বার, নেভিগেশন মেনু, এটা যে হেডার থাকে এই হেডারটি থেকে মূলত ওই হেডার সেকশনে থাকে, সেইটি মূলত এই হেডার দিয়ে ডিক্লেয়ার করা হয় এই সেকশনটি। তো আমরা আমাদের লেটার চ্যাপ্টারগুলোতে দেখাবো যে কীভাবে করে আমাদের এই হেডার ট্যাগকে ইউজ করে আমরা একটি নির্দিষ্ট হেডার এরিয়া তৈরি করতে পারি। তো কনফিউশনটা এখান থেকে থাকা যাবে না যে হেডার কি, হেডিং কি এবং হেড সেকশন কি, এই বিষয়ে কনফিউশনটাই আমি এখানে ক্লিয়ার করে দিলাম। তো যখন বলবো যে হেড, সো বুঝতে হবে HTML এর হেড বডি এই ট্যাগের হেড। আর যখন বলবো হেডিং তখন হচ্ছে H1 থেকে H6। আর যখন বলবো হেডার তখন বুঝে নিতে হবে যে HTML5 এর হেডার ট্যাগ। ওকে, আচ্ছা। তো এখানে কিছু কিছু বিষয় আপনাদেরকে মাথায় রাখতে হবে, যেমন আমরা যেমন এখানে একটু আগে বললাম যে হেডিং ট্যাগ যখন আমরা লিখবো, হেডিং ট্যাগ লিখলে আমরা অবশ্যই সিকোয়েন্সগুলো মেনটেন করব যাতে করে আমাদের ওয়েব পেজটি খুব সুন্দরভাবে রেন্ডার করতে পারে বা আমাদের ওয়েব পেজটি স্ট্যান্ডার্ড থাকে, এবং একই সাথে সার্চ ইঞ্জিন যেন খুব ইজিলি আমাদের পেজগুলোকে ইন্ডেক্স করতে পারে বা আমাদের পেজগুলো যেন ভ্যালিড কোড আমরা জেনারেট করতে পারি। এই বিষয়গুলো, এই অপরচুনিটিগুলো যেন আমরা এখানে এনশিওর করতে পারি। এই সব বিষয়গুলো মূলত আমাদের স্ট্যান্ডার্ড কোডিং লেখার উপরে অনেকটাই ডিপেন্ড করে। আমরা যদি স্ট্যান্ডার্ড কোডার হতে চাই বা আমাদের কোড যদি নিট অ্যান্ড ক্লিন এবং সুন্দর রাখতে চাই, তাহলে আমাদেরকে অবশ্যই আমাদের এই কোডগুলোকে বুঝে শুনে লিখতে হবে। আর একজন ভালো কোডারই খুব দ্রুত তার স্কিলগুলোকে করতে পারে, যার কারণে সে যে কোনো মার্কেট প্লেস হোক, যে কোনো কোম্পানিতে হোক, তার এই ভালো কোড লেখার দক্ষতা দ্বারাই সেই কাজগুলো খুব দ্রুত বাইরের কাছ থেকে নিতে পারে। এবং এটি হচ্ছে একজন ভালো মানের কোডার বা ভালো মানের ডেভেলপারের মূল বৈশিষ্ট্য, যে সে নিট অ্যান্ড ক্লিন এবং এরর ফ্রি বা বাগ ফ্রি কোড সে লিখতে পারে। সো আমি বিলিভ করি আপনারা যদি এই ক্লাসগুলো খুব ভালোভাবে করেন, আর নেক্সট যেহেতু যতগুলো ক্লাস হবে আমাদের এই কোর্সে, সব ক্লাসগুলো যদি ভালো করে করেন এবং আমি যেভাবে করে বলি এইগুলোর ইনস্ট্রাকশন সহ আপনারা যদি নিজেরা আপনাদের নিজেদের স্কিলগুলোকে আরও সামনের দিকে এগিয়ে নিতে চান, আমি বলবো যে তাহলে আপনাদের প্র্যাকটিসের কোনো অবকাশ নেই। আর বেশি না, আপনারা দিনে যদি প্রথম অবস্থায় 2-3 ঘন্টা করে সময় দিতে পারেন, তাহলে আমি বলবো যে আমাদের এই 1 ঘন্টা বা 1.5 ঘন্টা ক্লাসের যে লেসনগুলো থাকবে সেগুলো আপনারা খুব দ্রুত এবং খুব স্বাচ্ছন্দ্যতার সহিত আপনারা এই বিষয়গুলো প্র্যাকটিস করতে পারবেন। এবং আমি আরেকটা বিষয় কেয়ার করতে চাই, সেটি হচ্ছে নট অনলি আমার নিজের দেখাই দেওয়া বিষয়। আপনারা নিজেরা যখন কোড লিখবেন, আপনারা চাইলে এই সুন্দর একটি সাইট w3schools.com, এই w3schools.com-এ গিয়ে আপনাদের বেসিক কোডের যে কোর্স শেখার যে প্রবণতা, সেটি আপনারা এখান থেকে অনলাইন থেকে প্র্যাকটিস করে নিতে পারবেন। এখানে অনেক অনেক টিউটোরিয়াল আছে, HTML, CSS, এছাড়াও অনেক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এখানে আছে। আপনারা চাইলে আমার মানে ক্লাসে আসার আগেই আপনারা এই HTML এর ট্যাগগুলো সম্পর্কে এখান থেকে জেনে নিতে পারবেন। এবং আপনার কোনো আলাদা এই সাইটে প্র্যাকটিস করার জন্য আপনার আলাদা কোনো এডিটর দরকার পড়বে না, কারণ এই ট্রাই ইট ইয়োরসেলফ এখানে গেলেই আপনারা একটি এখানে উইন্ডো পাবেন যেখানে আপনি কোড লিখবেন এবং সি রেজাল্টে ক্লিক করা মাত্রই আপনারা এখানে হেডিংটি
সেটি এখানে মানে এখানে আউটপুটে আপনারা এই রেজাল্ট দেখতে পারবেন। যেমন মনে করেন যে আমি এখানে লিখলাম যে অ্যান্ড হেডিং, সি রেজাল্টে ক্লিক করলাম, তাহলে কিন্তু এখানে অ্যান্ড হেডিং হিসেবেই আসবে। ঠিক আছে, তো এই বিষয়গুলো খুব ভালোভাবে আপনারা প্র্যাকটিস করুন। এই w3schools.com এই সাইটটিও অনেক হেল্পফুল, এবং আমি নিজেও এই সাইট থেকে অনেক কিছু শিখেছি যখন আমি ওয়েব ডেভেলপমেন্টে প্রথম আসি। সো আমি অলওয়েজ এনকারেজ করবো আপনারা এই সাইটটিকে আমার ক্লাসের পাশাপাশি নিজেদের স্কিল ডেভেলপমেন্টের জন্য অবশ্যই ইউজ করবেন, কারণ সব বিষয় হাতে ধরিয়ে দেখায় দেওয়া পসিবল হয় না। তাই আপনারা নিজেদের চেষ্টায় নিজেদের স্কিলকে বাড়াতে চেষ্টা করবেন, তাহলেই আপনারা একজন দক্ষ কোডার হিসেবে নিজেদের বহিঃপ্রকাশ ঘটাতে পারবেন। ঠিক আছে, সো আমাদের আজকের ইন্ট্রোডাকশন ক্লাস, আমাদের আজকের যে বেসিক ওয়েবসাইটের মার্কআপ বা বেসিক যে ট্যাগগুলো নিয়ে ক্লাস হলো, সেই ক্লাসগুলো আপনারা বাসায় ভালোভাবে প্র্যাকটিস করুন, এবং যে কোনো সমস্যা, যে কোনো ধরনের প্রবলেম যদি আপনারা কখনো ফেস করে থাকেন, তাহলে ডেফিনেটলি মাথায় রাখতে হবে আপনাদেরকে। আপনাদের জন্য অবশ্যই আমি আমাদের এই ফেসবুক গ্রুপে অবশ্যই এই আপনাদের সকল প্রবলেম, যে কোনো ধরনের প্রবলেমগুলো আপনারা এখানে পোস্ট করতে পারেন, এবং সেই প্রবলেমগুলো যত দ্রুত সম্ভব আমি যদি অনলাইনে থাকি তাহলে অবশ্যই আমি সেই প্রবলেমগুলো আপনাদের সামনে দ্রুত সলভ করতে চেষ্টা করব। তো আজকের ক্লাস এই পর্যন্তই, সবাই ভালো থাকুন।